আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ইতিমধ্যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা এছাড়া খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু শেষ, জগন্নাথ শেষ হয়ে গেছে। তো অনেকগুলো পরীক্ষা শেষ। তো তোমরা বুঝতেছো আসলে কোথায় তোমাদের চান্স হবে বা কোথায় হবে না। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে এই বিষয়ে হতাশ না হয়ে তোমার পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেখানে তোমাকে বেস্ট এফোর্টটা দিতে হবে। তো এরই ধারাবাহিকতায় আমাদের যেহেতু নেক্সট পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট, তো আমরা সেটাতে কিভাবে ভালো করব, এছাড়া রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে তোমাদের মনে যে জিজ্ঞাসাগুলো আছে, যে কনফিউশনগুলো আছে, হ্যাঁ, মান বন্টন, পাস মার্ক, এছাড়া ম্যাথ প্লাস বায়োর যে একটা ঝামেলা আছে সেখানে আসলে কি হবে, তো এই বিষয়ে টোটালি ওভার গাইডলাইন আমি দিব। প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়ে থাকে, শর্টের বাইরে কেমন প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এ টু জেড গাইডলাইন তুমি পেয়ে যাবা। তো যারা রাজশাহী ইউনিভার্সিটি সিইউটা পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। যদি দাঁড়াওড়া থাকে তাহলে অবশ্যই তুমি এটা স্পিড বাড়ায় দেখে নিতে পারো ইউটিউব থেকে, ঠিক আছে? তো চলো কথা না বলে আমরা শুরু করি। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ রাবির জন্য অনেক ইম্পর্টেন্ট তথ্য সাজেশন তুমি কিন্তু এখানে পেতে যাচ্ছ, ঠিক আছে? তো চলো কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে মান বন্টন, এবং এখানে আলাদা যে পাশের একটা কনসেপ্ট আছে সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো অনেকে এটা তোমরা জানো না। তো দেখো, আবশ্যিক অংশ, আবশ্যিক অংশ মানে কি, এটা তোমাকে দাগাতে হবে, মাস্ট দাগাতেই হবে, ঠিক আছে? সবগুলো না, যেমন দাগাতে হবে। যেমন আইসিটি তে 5টা এমসিকিউ আছে, অনেকে ভাবছো ভাই আমি যদি না দাগাই তাহলে কি প্রবলেম হবে না? হ্যাঁ, তুমি যদি না দাগাও তাহলে প্রবলেম হবে, তোমাকে একটা হলেও টাচ করতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের আবশ্যিক অংশে কয়টা আছে, পদার্থবিজ্ঞান 25টা থাকবে, রসায়ন তোমাদের 25টা এমসিকিউ থাকবে, এবং আইসিটি 5টা এমসিকিউ থাকবে। টোটাল 55টা এমসিকিউ, টোটাল 55টা এমসিকিউ তোমাদের আবশ্যিক অংশে থাকবে, এবং প্রত্যেকটা বিষয় তোমাকে টাচ করতে হবে। যেমন তুমি যদি রসায়ন না দাগে আসো তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে। তুমি যদি আইসিটি না দাগে আসো, একটাও না দাগে আসো, তাহলে তোমার প্রবলেম হবে। তার মানে একটা হলেও তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে? এবং এই আবশ্যিক অংশে তোমার কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। আবশ্যিক অংশে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে, এবং পাস মার্ক কত জানো? পাস মার্ক তোমাকে অবশ্যই 25 মার্ক, এই 25 মার্ক তোমাকে পেতে হবে। এবং এখানকার প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1.25 করে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের মার্ক কত? 1.25 করে, ঠিক আছে? তাহলে তোমাকে পাস মার্ক কত? 25 মার্ক পাইতে হবে। 25 মার্কে কত? 10টা এমসিকিউ সঠিক করতে হবে। তুমি যদি আবশ্যিক অংশে 10টা এমসিকিউ সঠিক করো তাহলে তোমার কিন্তু এখানে পাস, ঠিক আছে? বুঝতে পারছো? যেহেতু তোমার এখানে সরি, এখানে 1.25 করে, সরি এখানে একটু ভুল হয়েছে, 20টা এমসিকিউ তোমাদের সঠিক করতে হবে, ঠিক আছে? তুমি যদি 25 মার্ক, তোমাকে 20টা এমসিকিউ সঠিক করতে হবে। তুমি যদি 20টা এমসিকিউ সঠিক করো নেগেটিভ ছাড়া, তাহলে তুমি এখানে কিন্তু পাস করে ফেলবা। এখানে কিন্তু আলাদা পাস, সাবজেক্ট ওয়াইজ পাস নাই, বাট আবশ্যিক অংশে পাস এবং ঐচ্ছিক অংশে আলাদাভাবে পাস আছে। এবার ঐচ্ছিক অংশে তোমাকে যে কোনো 25টা এমসিকিউ দেখাতে হবে, যে কোনো 25টা। তুমি চাইলে অপশন 1 সিলেক্ট করতে পারো, অপশন 2 সিলেক্ট করতে পারো, অপশন 3 সিলেক্ট করতে পারো। তো প্রথম অপশনে তোমাকে জীববিজ্ঞান দিবে শুধু 25টা, এরপরে শুধু গণিত দিবে 25টা, এরপরে তোমাকে জীববিজ্ঞান এবং গণিত, জীববিজ্ঞান তোমার থাকবে হচ্ছে 13টা এবং গণিত থাকবে হচ্ছে 12টা, ঠিক আছে? তো এরকম ভাবে 25টা প্রশ্ন তোমাকে দিবে, আলাদা অপশন ভাগ করা থাকবে প্রশ্নে, ঠিক আছে? প্রথমে থাকে জীববিজ্ঞান, এরপরে গণিত, এরপরে জীববিজ্ঞান প্লাস গণিত, এটার পার্ট থাকবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আলাদাভাবে ভাগ ভাগ করা থাকে। এবং ওএমআর তোমাকে অবশ্যই, ওএমআর শিটে অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি এখানে ঐচ্ছিক অংশে কি দাগাইছো। কেউ যদি ওএমআর এর তুমি সিলেক্ট না করো ঐচ্ছিক অংশে কি দাগাইছো, তাহলে তোমার কিন্তু রেজাল্ট বাতিল হয়ে যাবে, মানে তোমার রেজাল্ট আসবে না এই পার্টে। যেহেতু ঐচ্ছিক অংশে আলাদা পাস আছে, তো তুমি তো ওই মার্কটা পাচ্ছ না, তাহলে তোমার কিন্তু রেজাল্ট ফেল চলে আসবে। এরকম কিন্তু একটা স্টুডেন্ট আমি গত বছর পাইছি, সে কিন্তু এভাবে ফেল করে আসছে, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবা যে তুমি এখানে কি দাগাচ্ছ এটা আগেই ওএমআর এ ফিল আপ করে নাও। যদি না করো ভাই, এখানে যতই ভালো করো তুমি কিন্তু পাস করবে না, কারণ এখানে তোমাকে মিনিমাম 10 পাইতে হবে, 10 মার্ক তোমাকে পাইতে হবে, ঠিক আছে? 10 মার্ক, এটা তোমার কিন্তু পাস মার্ক, ঠিক আছে? এটা তোমার পাস মার্ক। তো এই ছিল মূলত বিষয়। তো তোমার এখানে টোটাল 80টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? টোটাল 80টা এমসিকিউ থাকবে, এবং প্রত্যেকটা মার্ক হচ্ছে 1.25 করে, ঠিক আছে? তাহলে টোটাল মার্ক কত হলো তোমার? 100 মার্কে হচ্ছে পরীক্ষা, এবং আলাদাভাবে কোনো জিপিএর পরে মার্ক নাই, কোনো জিপিএর উপরে মার্ক নাই। তার মানে যার জিপিএ যত, পরীক্ষা দিতে পারছো, তার মানে তোমার এই 100 মার্কের উপরে তোমাকে বেশি মার্ক পাইলে তুমি চান্স পেয়ে যাবা। আর এখানে জিপিএ এর উপরে কোনো আলাদা কন্ডিশনও নাই যে ফিজিক্স তোমাকে সিএসসি পাইতে হলে ফিজিক্সে এত পাইতে হবে, এ পাইতে হবে, ম্যাথে এ পাইতে হবে, এরকম কোনো শর্ত নাই। তাহলে এই যে 100 মার্কের পরীক্ষা, এই 100 মার্কের পরীক্ষা যে যত ভালো করবা তার তত বেশি ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? তো এটা নিয়ে রাবিতে কিন্তু তোমার জন্য অনেক বড় একটা সুযোগ, ঠিক আছে? যাদের জিপিএ কম, জিপিএ 5 নাই, তাদেরও কিন্তু টপ করার এখানে সুযোগ আছে, যেখানে অন্য ভার্সিটিতে জিপিএ এর উপরে কিন্তু একটা মার্ক দিয়ে দেয়। আবার সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। তো সেকেন্ড টাইমাররা কিন্তু রাবিতে একটা বড় একটা সুবিধা পাতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো গণিত দাগালে সিট সংখ্যা কত। যদি গণিত দাগাও, ঠিক আছে, গণিত দাগালে তোমার সিট সংখ্যা হবে
11টা, তার মানে তুমি 1536টার মধ্যে 911টা সিটের বিপরীতে তুমি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। এরপরে তুমি জীববিজ্ঞান যদি দাগাও, শুধু জীববিজ্ঞান যদি দাগাও, সেক্ষেত্রে তুমি 735টা সিটের বিপরীতে পরীক্ষা দিচ্ছ। এরপর তুমি যদি জীববিজ্ঞান প্লাস গণিত অংশ দাগাও, তাহলে তোমার 1536টা সিট কিন্তু অ্যাভেলেবল হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছ গণিত এবং জীববিজ্ঞান দাগানোটা সবচেয়ে বেটার হয়, কারণ এখানে সবগুলা সাবজেক্টের সিটে তোমার কিন্তু অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। যেহেতু সাবজেক্টের সিট সংখ্যা বেশি, তাহলে তোমাকে অবশ্যই কি চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। দেখো বায়োলজিতে কিন্তু সবচেয়ে কম, তার মানে এখানে কাটমার্কটা কিন্তু বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো বায়োলজি দাগালে কিন্তু কাটমার্কটা তোমার দেখা যায় যে 68 থেকে 70 এর মধ্যে চলে যায়। যেখানে যেখানে তুমি যদি শুধুমাত্র ঠিক আছে, যেখানে তুমি যদি শুধুমাত্র ইয়ে করতা, ঠিক আছে, তুমি যদি এখানে দেখো তুমি যদি শুধুমাত্র গণিত দাগাইতা, সেখানে তোমার কাটমার্কটা কিন্তু প্রায় 65 থেকে 66 এর মধ্যে থাকে। আবার তুমি যদি জীববিজ্ঞান প্লাস গণিত দাগাইতা, এখানে তোমার কাটমার্কটা মোটামুটি 64 থেকে 66 এর মধ্যে থাকে। তার মানে বায়োলজি দাগালে তোমার কাটমার্কটা কিন্তু সবসময় বেশি, 68 থেকে 70 এই রেঞ্জের মধ্যে থেকে যায়, ঠিক আছে। তাহলে যেহেতু সিট সংখ্যা কম, এর জন্য কাটমার্কটাও বেশি লাগে। তাহলে যারা তোমার ম্যাথ প্লাস বায়ো প্রিপারেশন নিচ্ছ অলরেডি, যারা নিচ্ছ, তারা এখানে ভালো করতে পারবা, কিন্তু হুট করে 10 দিনে তুমি ম্যাথ ভালো করতে পারবা না। তো এখানে তোমাদের জন্য উপদেশ থাকতে হবে যে তুমি যদি বায়োলজি খুব ভালো পারো, বায়োলজি যদি কনফিডেন্ট থাকো যে বায়োলজি 25টার মধ্যে আমি এখানে 20টা সঠিক করে ফেলতে পারবো, তাহলে অ্যাটলিস্ট তোমাকে বায়োলজি দাগানোটা সবচেয়ে বেটার, ঠিক আছে। এখন তুমি যদি ম্যাথ কিছুই না পারো, ম্যাথের বেসিক তোমার জিরো, হুট করে 10 দিনে তুমি ম্যাথের সময় দিতে গিয়ে বাকি সাবজেক্টগুলোতে কিন্তু সময় দিতে পারবা না। তো তোমাকে এখন ব্যালেন্স করে চলতে হবে। যদি তুমি ম্যাথে দুর্বল থাকো, তাহলে বাকি যে 3টা সাবজেক্ট, এখানে তোমাকে ভালো করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবা। যদি একটাতে দুর্বল থাকো, বাকিগুলোতে ভালো করার চেষ্টা করতে হবে। বাট এখানে তুমি ম্যাথ কিছুই পারো না, এখানে ম্যাথ সময় দিতে গেলে তোমার বাকি সাবজেক্টে তুমি সময় দিতে পারবা না। তো এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে ইয়ে করবা, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী বিষয়ে আমরা চলে যাই। তো এখানে আমরা 24-25 সেশনের যে প্রশ্ন অ্যানালাইসিস, এটা দেখবো যে কেমন প্রশ্ন ছিল আর কি, ঠিক আছে। এটা নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো। দেখো থিওরি পার্টে আমাদের দুইটা সেটের পরীক্ষা হয়েছে না, তো দুইটা সেটের পরীক্ষার মধ্যে প্রথম আমরা সেট 1-এ বা সেট এতে আমরা দেখলাম পদার্থবিজ্ঞানে থিওরি পার্ট ছিল হচ্ছে 8টা প্রশ্ন, ঠিক আছে। তো এখানে কি কি থাকে, এখানে থাকে তোমার হচ্ছে মাত্রা, মাত্রা, সূত্র, বৈশিষ্ট্য এবং হচ্ছে সম্পর্ক, কোনটা কার সমানুপাতিক, কোনটা কার ব্যস্তানুপাতিক, একটা বাড়লে এত গুণ, আরেকটা বাড়লে কত গুণ, এই ধরনের জিনিসপাতিগুলো আমরা থিওরির মধ্যে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে প্রায় 8টা থিওরি প্রশ্ন ছিল, তাহলে গাণিতিক প্রশ্ন ছিল হচ্ছে 17টা, এটা সেট এতে। এবং শর্টের বাইরে ছিল হচ্ছে 5টা প্রশ্ন। তো শর্টের বাইরে কোন চ্যাপ্টারগুলো ছিল, তোমাদের চৌম্বকের যে অধ্যায়গুলো আছে না, চৌম্বকের অধ্যায়, এখান থেকে প্রশ্ন ছিল। এরপরে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঠিক আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান, তো জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন ছিল। এবার তোমার গতিবিদ্যা থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে, গতিবিদ্যা এখান থেকে প্রশ্ন ছিল। শর্টের বাইরে এই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। এরপর আমরা যদি সেট 2-তে দেখি বা সেট সি-তে দেখি, সেখানে তোমার থিওরি প্রশ্ন ছিল হচ্ছে 7টা এবং গাণিতিক প্রশ্ন ছিল হচ্ছে 18টা। এবার শর্টের বাইরে ছিল এখানে 4টা, সেম ভাবে এই চ্যাপ্টারগুলো থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিজিক্সের পার্ট। যারা তোমার জানতে চাচ্ছ যে থিওরি প্রশ্ন ভাই কেমন আসে, তো অনেক সময় থিওরি প্রশ্ন কিন্তু 10টাও চলে আসে, ঠিক আছে, অনেক সময় 10-12টাও থিওরি প্রশ্ন চলে আসে, কিন্তু গত বছর থিওরি প্রশ্নগুলো একটু কম ছিল, ঠিক আছে। এরপর রসায়ন পার্টে যদি দেখি, তো এখানে তোমাদের থিওরি প্রশ্ন ছিল 9টা, 19টা থিওরি প্রশ্ন বেশি আসবে, বাকি 6টা প্রশ্ন ছিল গাণিতিক। তো এখানে তোমার হচ্ছে মোলার ঘনমাত্রা, দ্রাব্যতা, পিএইচ নির্ণয়, এই সংক্রান্ত জিনিসপাতিগুলো বেশি আসে থাকে। তো এগুলো তোমরা অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করে নেবা, ঠিক আছে। শর্টের বাইরে প্রশ্ন থাকে না, শর্টের বাইরে বলতে কি এখানে অধ্যায়, ঠিক আছে, অধ্যায়, শর্টের বাইরে যে অধ্যায়, এখান থেকে প্রশ্ন নাই, কিন্তু তোমাকে শর্টের মধ্যে যে অধ্যায়গুলো দেওয়া আছে রসায়নে, ওই সকল অধ্যায়ে যা যা আছে সবই পড়তে হবে, টপিক কোনো বাদ দেওয়া যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। রসায়নে শর্টের মধ্যে যে অধ্যায়গুলো দেওয়া আছে, অধ্যায়ের যা যাবতীয় আছে সবকিছু পড়তে হবে, ওখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না। তুমি অধ্যায় বাদ দিতে পারো, ঠিক আছে, যেমন কর্মমুখী রসায়ন বা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, এই যে এইগুলা বাদ দিতে পারো, কিন্তু বাকি যে চ্যাপ্টার জৈব রসায়নের সকল টপিকই তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। ওকে, এরপর আসো থিওরি পার্ট, দ্বিতীয় অংশ আমাদের সেট সিটে। এখানে তোমার থিওরি ছিল 19টা এবং গাণিতিক অংশ ছিল হচ্ছে 6টার মতো। এবার শর্টের বাইরে এখানেও প্রশ্ন আসে নাই। যদি আইসিটির পার্টটা দেখি, তো আইসিটিতে তোমার এখানে দেখো আইসিটিতে তোমার কি হয়, প্রথম অধ্যায় থেকে আসছে, দ্বিতীয় অধ্যায় থেকে আসছে, তৃতীয় অধ্যায় থেকে আসছে, ঠিক আছে। সেট এতে 3টা অধ্যায় থেকে মোটামুটি 5টা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমার হচ্ছে গ্লোবাল ভিলেজ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, এগুলো থেকে প্রশ্ন আসে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে তোমার তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি, রূপান্তর, এছাড়া পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিবে। এরপর আমাদের দ্বিতীয় সেটে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে তোমার প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে, প্রোগ্রামিং ভাষা, ভাষার যে উদাহরণ, উচ্চ স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা, এই ধরনের বিষয়গুলো তোমার কিন্তু এখান থেকে দিয়ে দেয়, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবা।
তো পরবর্তী যদি আমরা যাই আমাদের পরবর্তী যে ঐচ্ছিক পার্টগুলোতে, যেমন যে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, আমরা দুইটা পার্ট এখানে রাখছি যে ম্যাথ প্লাস বায়ো বা এগুলোর মধ্যে কি কি হতে পারে। ঠিক আছে, তো আরেকটা বিষয়, সেটা কিন্তু আমাদের রাবি সেন্টার এক্সাম ভর্তি চলতেছে। ঠিক আছে, তো এখানে তুমি অলরেডি 80+ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা, 9টা পেপার ফাইনাল এবং 5টা সাবজেক্ট ফাইনাল পাবা। দেখো অনেকগুলো এক্সাম, এখানে অনেকগুলো এক্সাম তুমি পাবা। ঠিক আছে, এরপর দেখো প্রায় 10টা ফাইনাল মডেল টেস্ট। যারা বেশি এক্সাম দিতে চাও, যারা এক্সাম দিতে চাও বেশি, আর এক্সাম দেওয়ার বেশি, যারা এক্সাম বেশি দিবা তাদের একটা বেনিফিট আছে, তোমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অনেক ধারণা আসবে, পরীক্ষার যে ভীতিটা এটা দূর হবে, অনেকের বেনিফিট তুমি পাবা, নেগেটিভ মার্কিং কমানোর ক্ষেত্রে অনেক বেশি ধারণা পাবা। তো এক্সামগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এক্সামই যে হবে তা না, এখানে তুমি প্রায় 7টা রাবি স্ট্যান্ডার্ড ম্যারাথন ক্লাস পাবে, যেগুলো রাবির জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি, এই চ্যাপ্টারগুলো, এই সাবজেক্টের উপর তুমি কিন্তু এই ক্লাস পাবা। হ্যাঁ, এছাড়া তোমার প্রশ্ন ব্যাংকের পিডিএফ যা লাগে সেগুলো আমরা দিয়ে দিব, গাইডলাইন যা লাগবে দিয়ে দিব। এছাড়া ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস তুমি কিন্তু এখানে পাবা। ঠিক আছে, তো এই বিষয়গুলো তুমি এখানে পেয়ে যাবা। তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই তুমি ডিটেলসটা পেয়ে যাবা। তো এগুলো হচ্ছে মূলত বিষয়। এরপর আসলে জীববিজ্ঞানের ক্ষেত্রে যদি আসি, তো জীববিজ্ঞানে তোমাদের শর্টের বাইরে, জীববিজ্ঞানে তোমাদের শর্টের বাইরে যে প্রশ্নগুলো ছিল, শুধু বায়োলজি দাগাইছে সেখানে প্রায় 3টা প্রশ্ন ছিল সেট সিতে। এরপর ম্যাথ প্লাস বায়ো অংশে তোমাদের 2টা ছিল শর্টের বাইরে। এরপরে এখানে সেট এতে যদি আসি, তো এখানে শুধু বায়ো যারা দাগাইছে সেখানে একটা প্রশ্ন ছিল শর্টের বাইরে এবং ম্যাথ প্লাস বায়োতে 2টা প্রশ্ন ছিল শর্টের বাইরে। তো এভাবে মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন শর্টের বাইরে তুমি পাবা বায়োলজিতে। এরপর উচ্চতর গণিতে যদি আসো, তো এখানে শুধু ম্যাথ অংশে আসে নাই, ম্যাথ প্লাস বায়ো অংশে তোমার একটা প্রশ্ন ছিল শর্টের বাইরে। এছাড়া এখানে সেট এতে যদি আসি, তো শুধু ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো কোনোটাতেই শর্টের বাইরে থেকে আসে নাই। ঠিক আছে, কিন্তু প্রশ্নগুলো একটু এখানে হার্ড ছিল, প্রশ্নগুলো একটু হার্ড বা স্ট্যান্ডার্ড থাকে মোটামুটি। ঠিক আছে, ম্যাথ পার্টগুলোতে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে বিষয় প্রশ্ন প্যাটার্ন। আর যারা তোমার মনে করো ম্যাথ প্লাস বায়ো দেখাবে, ঠিক আছে, ম্যাথ প্লাস বায়ো দেখাবা, তো এখানকার প্রশ্নগুলো মোটামুটি সহজে আসে। ম্যাথ প্লাস বায়ো যে ম্যাথ পার্টটা বা বায়ো পার্টটা এখানে যথেষ্ট ইজি আসে বাকিগুলোর তুলনায়। ঠিক আছে, তো তুমি চাইলে এই পার্টটাতে ভালো একটা ফোকাস দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসলে আমরা প্রস্তুতি কিভাবে নিব, মোটামুটি আমাদের যে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে পড়ে আগাবো। ঠিক আছে, তো চলো সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে আমরা যদি আসি, সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে আমাদের প্রথমে আসো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। তো ফিজিক্স পার্টে আমি তোমাদের দেখালাম কি আসে, থিওরি বেস প্রশ্নগুলো আসে এবং গাণিতিক প্রশ্নগুলো আসে, তাই না? তো তোমাকে দুইভাবে প্রস্তুতি নিতে হবে। তো তোমার এখানে প্রথম কাজ হচ্ছে রাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, রাবির কোশ্চেন ব্যাংকটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করে যে টপিকগুলো তুমি পাবা, এই টপিকগুলো তোমাকে ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, ভালো মতো ওই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করবা। এরপর প্র্যাকটিসের জন্য তুমি কি করবা, প্র্যাকটিসের জন্য তুমি এখানে ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি কালেক্ট করবা। ঠিক আছে, ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি কালেক্ট করবা। এই দুইটা কাজ তোমাকে করতে হবে। এছাড়া তুমি দেখবা যে তোমাদের মেন বই, ঠিক আছে, মেন বই, এই মেন বই থেকে তোমার যে সূত্রগুলো আছে, মেন বই থেকে কি কি পড়তে হবে, মেন বই থেকে তুমি পড়বে হচ্ছে সূত্র, ঠিক আছে, সূত্র, মাত্রা এবং নরমালি যে বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে এই বৈশিষ্ট্যগুলো তুমি এখান থেকে পড়ে নেবা। ঠিক আছে, আচ্ছা, এই পার্টটা করলে তোমার মোটামুটি পদার্থবিজ্ঞানের কাজগুলো শেষ। এবং একটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। এখানকার যে গাণিতিক পার্টগুলো থাকে এই গাণিতিক পার্টগুলো তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের কিন্তু অনেকটা আটকায় দেবে। ঠিক আছে, দেখবে যে হ্যান্ড ক্যালকুলেশন তুমি কিন্তু পারতেছো না। তো হ্যান্ড ক্যালকুলেশন গুলোতে আমরা ফোকাস করবো। আমাদের এই যে 7টা ক্লাস আছে না, এখানে আমরা মোটামুটি হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের একটু ফোকাস করে বুঝাই দিব যে কেমন টাইপের হ্যান্ড ক্যালকুলেশন দিতে পারে এবং কিভাবে এগুলো সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো রসায়ন পার্ট। তো রসায়ন পার্টে যদি তুমি ভালো করতে যাও, তো এখানে তোমাকে মেন বইয়ের যে ইম্পর্টেন্ট পার্টটা, মেন বই থেকে তোমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবে, যখন এই ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এই টপিকগুলো ভালো করে সলভ করে ফেলো। ঠিক আছে, এই টপিকগুলো তুমি এখান থেকে ভালো করে সলভ করে ফেলো। এর ছাড়া তুমি যেটা করবে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো তুমি দেখো। ঠিক আছে, অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো তোমার রাবির জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি এই মুহূর্তে সলভ করো। তোমাকে এই মুহূর্তে কি করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে। এছাড়া আমাদের যে এক্সামগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো, সেই এক্সামগুলো তুমি দিলেও এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্নের টাইপ তুমি এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করো যত পারো প্র্যাকটিসের উপরে থাকা। এই মুহূর্তে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন যদি সলভ করতে চাও বা ভালো করতে চাও, তো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করে যাও রাবিতে তুমি কখনোই ভালো করতে পারবে না। বাকি ভার্সিটিগুলোর তুলনায় এখানে কিন্তু প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে, যেমন যদি চবির কথা বলি বা জাবির কথা বলি। ঠিক আছে, তো অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিয়ে আগাবা। যেহেতু প্রশ্নের মার্ক তোমার 1.25 করে, তো এমনি তো তোমাকে 1.25 দিবে না, তাই না? তো অবশ্যই তোমাকে এখানে একটু
পরিশ্রম করতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো আইসিটির ক্ষেত্রে কি করতে হবে। আইসিটির ক্ষেত্রে যেহেতু আমাদের আবশ্যিক পার্টে, তো আইসিটির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তুমি রাবির যে কোশ্চেনগুলো আছে এই রাবির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে যে টপিকগুলো আছে না, ম্যাক্সিমাম টপিকগুলো থেকে প্রশ্ন আসে। যেমন আমি যদি প্রথম অধ্যায়ের কথা বলি, সেখানে গ্লোবাল ভিলেজ, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। এর মধ্যে থেকে তুমি যদি বই থেকে পড়ে নাও, এগুলো থেকে প্রশ্ন পাবা। এরপরে তুমি করবা কি, সংখ্যা পদ্ধতি থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর, পরিপূরক, এই দুইটা পার্ট থেকে মোটামুটি প্রশ্ন আসে। তারপর কোড, এনকোডার, ডিকোডার, টু টু দি পাওয়ার এন হলে এন সংখ্যক ডিকোড, এই যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু পাবা, ঠিক আছে রাবিতে। এছাড়া দুইয়ের পরিপূরকগুলো ভালো করে দেখবা। আর দ্বিতীয় অধ্যায় থেকে কমিউনিকেশন সিস্টেমের যে উদাহরণগুলো আছে, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, মাল্টিক্লাস্ট, ঠিক আছে, টেলিকাস্ট, এই ধরনের যে প্রশ্ন উদাহরণগুলো, এগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। ইউনিকাস্টের উদাহরণ কি, তারপর ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে আসে। হ্যাঁ, এরপরে তুমি হচ্ছে যদি প্রোগ্রামিং ভাষাতে যাও, সেখানে নিম্ন স্তরের ভাষা কোনগুলা, উচ্চ স্তরের ভাষা কোনগুলা, এগুলো থেকে তুমি প্রশ্ন পাবা। ওকে, আর এই HTML কিছু ট্যাগ আছে, ওগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে আইসিটি পার্টটা। তো এখানে বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে, এই বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো তুমি দেখবা, ঠিক আছে। এই রাবির প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, করে যে টপিকগুলো পাবা, ওই টপিকগুলোর অনুশীলনের প্রশ্ন সলভ করলে মোটামুটি তোমার একটা প্র্যাকটিস কভার হয়ে যাবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই মেন বই তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে। তো মেন বই যদি যাদের পড়া আছে, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিছো, তো তোমরা মেন বইটা বারবার রিভিশন দাও। তোমার টার্গেট হতে হবে, যারা মেডিকেল প্রিপারেশন নিছো, তোমার টার্গেট হতে হবে এখানে যেন 20+ তোমার ওঠে, ঠিক আছে। তুমি যদি 20+ এখানে মার্ক উঠাইতে পারো, বা 20+ যদি সঠিক করতে পারো, তোমার কিন্তু মার্কটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। তো তুমি যদি ম্যাথ না দাগাতে চাও, মেডিকেল যারা ক্যান্ডিডেট আছে, তোমাকে বায়োলজিতে তোমার স্ট্রং পয়েন্ট, বায়োলজি, কেমিস্ট্রি অবশ্যই ভালো করতে হবে, ঠিক আছে। এই দুইটাতে ভালো করতে পারলে দেখো, এই দুইটাতে কিন্তু 50 মার্ক আছে, হয়তো 6টা ম্যাথ আসবে বাদ দিলাম, ঠিক আছে, বাকি তোমার 44 মার্ক আছে। তো 44টার মধ্যে তুমি যদি 40টা সঠিক করতে পারো, তাও তোমার কিন্তু অনেক বেশি মার্ক হচ্ছে। যেখানে তোমার চান্স পাইতেই, তুমি যদি 55টার মতো সঠিক করতে পারো, চান্স পাইতেই তোমার কিন্তু এই মার্কটা এনশিওর। তো তুমি যদি এই দুইটা মিলে কিন্তু কাছাকাছি মার্কটা তুলে ফেলতে পারবা, ঠিক আছে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমাকে অবশ্যই জীববিজ্ঞান পাঠে যেন স্ট্রং থাকো, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো মেন বইটা বারবার রিভিশন দাও। এছাড়া রাবির যে টপিক অ্যানালাইসিস, এই টপিকগুলো থেকে, বিগত বছরের টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই টপিকগুলো মোটামুটি কোশ্চেন ব্যাংক থেকে তুমি দেখবা। কোশ্চেন ব্যাংক থেকে দেখলে এই টপিকগুলো মেন বই থেকে পড়ার চেষ্টা করবা, তাহলে সবচেয়ে ভালো হয়। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে না, এটা তুমি সলভ করবা। ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এখানকার প্রশ্নগুলো সলভ করে ফেলবা, তাহলে জীববিজ্ঞান পার্টটা অনেকটাই কভার হয়ে যাবে। এরপর আসো গণিতের ক্ষেত্রে কিছুই না, জাস্ট টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে। টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করো, টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করলে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি এখানে রাবির কোশ্চেন ব্যাংকটা দেখবা, আর ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা দেখবা। এই দুটো দেখলে তোমার ম্যাথ পার্টটা মোটামুটি কভার হয়ে যাবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের ওভারঅল বিষয় প্রস্তুতির ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা যদি কাট মার্কের কথা আসি, আমাদের চান্স পাইতে আসলে কত মার্ক দরকার। ওকে, আমরা যদি কাট মার্কের কথায় যদি আসি, এখানে আমাদের আর মনে পেজ নাই, আচ্ছা যাই। তো কাট মার্কের যদি কথা আসি আমরা, তাহলে এখানে আমাদের কাট মার্কের যে বিষয়টা ধরি, কাট মার্ক, ঠিক আছে। কাট মার্কের যদি কথা বলি, তো কাট মার্ক তুমি যদি ওভারঅল যদি চিন্তা করো, আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে যদি কেউ ম্যাথ প্লাস বায়ো দেখায়, ঠিক আছে, যদি কেউ ম্যাথ প্লাস বায়ো দেখায়, তার ক্ষেত্রে কাট মার্কটা হয় হচ্ছে একটু কম। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 64 থেকে 65-র মধ্যেই সাবজেক্ট চলে আসে। এরপরে যদি কেউ শুধুমাত্র যদি ম্যাথ দাগায়, সেক্ষেত্রে তার কাটমার্কটা 65 থেকে 66, অনেক সময় 64.25, 64.5 এরকমের চলে আসে, ঠিক আছে। এরপরে কেউ যদি শুধুমাত্র বায়োলজি দেখায়, ঠিক আছে, শুধুমাত্র বায়োলজি দেখালে তোমার কাটমার্ক একটু বেশি হবে, 68 থেকে 70 এর মধ্যে তোমার কাটমার্কটা থাকবে, ঠিক আছে। যেহেতু এখানে জিপি এর উপরে মার্ক নাই, পরীক্ষাতে যা মার্ক পাবা সেটাই দিয়েই তোমার রেজাল্ট তৈরি হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবা মেইন পরীক্ষাতে যেন তোমার এই মার্ক থেকে বেশি তোলা যায়, ঠিক আছে। তো এটা করলে মোটামুটি হবে। আর এবার যেহেতু তোমার পরীক্ষার্থী অনেক বেশি, তো কাট মার্ক কিন্তু ডিফার করতে পারে। তো চেষ্টা করবা সবসময় 70% মার্ক রাখা, ঠিক আছে। 70% মার্ক অলওয়েজ সেফ জোন, 70% মার্ক তোমার অলওয়েজ সেফ। তো এটা যদি তুমি রাখতে পারো, ইনশাল্লাহ তোমার কিন্তু ভালো একটা সাবজেক্ট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। আর এই মার্কগুলো কিন্তু সর্বশেষ ওয়েটিং পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। আর তুমি যদি 70% মার্ক পেয়ে যাও, তোমার কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সাবজেক্ট চলে আসবে। তো এইটা টার্গেট রাখবা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো এইটা মূলত ওভারঅল আমাদের বিষয়। তো একটা যদি সবচেয়ে মানে প্রিপারেশনটা যদি একটু কম্প্রেস করে দিই, তাহলে যেটা বলতে হবে, তোমার প্রথম কাজ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, যে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই টপিকগুলো মেন বই থেকে বা যে কোনো জায়গা থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো, এবং ওই টাইপ থেকে বেশি বেশি প্র্যাকটিস করো। এরপরে কাজ হচ্ছে ভার্সিটি এর যে ইউনিটের যে কোশ্চেন ব্যাংক, যেখানে সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো থাকে, বিশেষ করে উদ্ভাসের যে বইটা আছে, উদ্ভাসের যে ভার্সিটি এর যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা, সেখানে দেখবা টাইপ ওয়াইজ প্রশ্নগুলো আছে। তো এটা সলভ করলে অনেক বেশি ইফেক্টিভ হবে তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। তো আমাদের ক্লাসগুলো আমরা ওই বই থেকেই নিব, মোটামুটি টাইপ ওয়াইজ ধরে ধরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেখান থেকেই নিব।
ঠিক আছে? তো এইগুলা তোমাকে অনেক বেশি কাজে দেবে। তো এই ২ টা কাজ তোমাকে এখন রাবির জন্য করতে হবে। রাবির প্রশ্ন ব্যাংক এনালাইসিস করে পড়া আর ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করে যাও। ঠিক আছে? লাস্ট 10 দিন যদি এভাবে করতে পারো, ইনশাআল্লাহ রাবিতে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। ঠিক আছে? আর মেইন বই থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো একটু রিভিশন দিয়ে যাবা। এর বাইরে আর কিছু রাখবে না। ঠিক আছে? আর যত পারো প্র্যাকটিস করো। বেশি, বেশি এক্সাম দাও। দেখো আমাদের এখানে কিন্তু প্রায় ১০০ র মতো এক্সাম তুমি পাচ্ছ। তো অত অল্প টাকাতে তুমি এক্সাম পাচ্ছ, ক্লাস পাচ্ছ, সবগুলাই কিন্তু এখানে এভেলেবল আছে। তো যারা ভর্তি হতে চাবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর আমি কিন্তু মোটামুটি সবকিছুই এখানে কভার করে দিছি। আর নেগেটিভ মার্কিংটা হয়তো বলি নাই, 0.25 করে নেগেটিভ মার্ক প্রত্যেকটা ভুলের জন্য। আর এই বছর 2টা শিফটে পরীক্ষা হবে। ঠিক আছে? 2টা শিফটে পরীক্ষা হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো জানা থাকবে। আর এর বাইরে যদি কিছু বাকি থাকে সেটা অবশ্যই কমেন্ট করবো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকো সবাই, ভালো মতো প্রিপারেশন নাও। যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা কমেন্ট করে যাও। আর পরবর্তীতে রাবি নিয়ে আরো অনেক আপডেট কিন্তু এখানে আসবে। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।